এই এসআইআর প্রক্রিয়ায় যাদের ডেকে নথিপত্র নিচ্ছে কমিশন, তারপরেও তাদেরকে কোনো রসিদ দেওয়া হচ্ছে না যে এই সমস্ত রসিদ নেওয়া হলো এবং তারপরেও তাকে ভোটার বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, সেটাও একটা অত্যন্ত আশ্চর্যের জায়গা। কিন্তু একজন বিচারপতি, তাকে যখন নিয়োগ করা হয়, তখন তাকে নিয়োগ করতে গেলে ঠিক কোন কোন তথ্য সরকারের কাছে থাকে তার সম্পর্কে, কারা তাকে নিয়োগ করে, কিভাবে নিয়োগ হন একজন বিচারপতি, এই বিষয়টি জানা প্রয়োজন। কারণ একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন বিচারপতির নিয়োগ প্রক্রিয়াটাও জানা প্রয়োজন, এবং তা জানতেই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, একজন বিচারপতির নিয়োগ প্রক্রিয়াটা যদি দর্শকদের জানাও। দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে একজন বিচারপতি বা একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নামের তালিকা নিয়ে, নথিভুক্তি নিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু আদপে আইনজীবী মহলের অভিযোগ যে আদপে কিন্তু তার অভিযোগের আঙুল কিন্তু ওঠে সরকারি বিভাগগুলির ওপরে। তার কারণ, একজন নিম্ন আদালতের বিচারক যখন নিযুক্ত হন, তিনি তার যে জুডিশিয়াল সার্ভিস বা মাধ্যমে তিনি যখন নিয়োগ হচ্ছেন, তখন রাজ্যের যে আইন বিভাগ রয়েছে, যে ল ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টে তার সমস্ত নথিপত্র জমা দিতে হয় এবং তার সমস্ত নথিপত্র জমা দেবার পর তা ভেরিফিকেশন হয় এবং সেখানে একটি সরকারের পক্ষ থেকে একটি গোপন ভেরিফিকেশনও হয়। সেই ভেরিফিকেশনের পরই কিন্তু তিনি বিচারক হিসাবে নিযুক্ত হন। পরবর্তীকালে যে কোনো এই নিম্ন আদালতের বিচারক, কারণ এই অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল্লাহ মুন্সি ছিলেন সার্ভিস জাজ, তিনি নিম্ন আদালতের বিচারক থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদে আসীন হয়েছিলেন এবং পরবর্তীকালে তার নাম যায় হচ্ছে সুপ্রিম কোর্টের কলেজিয়ামে। সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের দ্বারা গঠিত কলেজিয়াম তার নাম সুপারিশ যখন বিভিন্ন বিচারপতিদের নামের মধ্যে থেকে সিলেক্টেড করেন এবং বিচারপতি হিসাবে তার নাম উঠে আসে, তখন সেই সুপারিশ পত্রটি চলে যায় কেন্দ্রীয় আইন মন্ত্রকে এবং কেন্দ্রীয় আইন মন্ত্রক শুধুমাত্র তার কাগজপত্র ভেরিফিকেশন নয়, তাদের একটি নির্দিষ্ট গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রক সে তাকে বিচারপতি হিসাবে অনুমোদন দেন। কেন্দ্রীয় আইন মন্ত্রকের যদি কোনো রকম নথির গণ্ডগোল থাকে বা তার সম্পর্কে যদি গোয়েন্দা রিপোর্টে এমন কোনো তথ্য থাকে, তাহলে দেখা গেছে যে অনেক বিচারপতির সুপারিশ সত্ত্বেও, কলেজিয়ামের সুপারিশ সত্ত্বেও তিনি বিচারপতি হিসাবে নিয়োগ হতে পারেননি। কেন্দ্রীয় আইন মন্ত্রকের সেই সুপারিশ অনুমোদন পাবার পর, ক্লিয়ারেন্স পাবার পর, সেই ফাইলটি চলে যায় সোজা রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করেন এবং যেটাকে বলা হয় ওয়ারেন্ট, সেই যে স্বাক্ষর পত্র, অর্থাৎ ওয়ারেন্ট আসার পর সেটি নির্দিষ্ট হাইকোর্টে আসে। অর্থাৎ বিচারপতি শহীদুল্লাহ মুন্সি ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হয়েছিলেন, সেটি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং প্রধান বিচারপতির কাছে আসে এবং রাষ্ট্রপতির ওয়ারেন্টের ভিত্তিতেই কিন্তু তিনি বিচারপতি হিসাবে শপথ নেন।